ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী, ফিরছে কর্মচাঞ্চল্য। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ, 4 ঘন্টা চলবে অফিস আদালতের কার্যক্রম। জরিমানা ছাড়াই দেয়া যাবে ঋণ, ডিপিএস এর কিস্তি, ক্রেডিট কার্ডের বিল। সময়সীমা 31 জুলাই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, 2টি প্রজ্ঞাপন জারি। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছে আইডিন আয়াত। আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি 60 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। হত্যা আর অগ্নিসংযোগী হয়ে ওঠে সহিংসতাকারীদের মূল টার্গেট। এই অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এতে রবিবার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি বেসরকারি সব অফিস। তবে সকাল 9টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল 11টা থেকে এবং বিকেল 5টার পরিবর্তে অফিস চলবে বিকেল 3টা পর্যন্ত। কারফিউ শিথিলের সময় সারা দেশে দোকানপাট এবং শপিং মল খোলা। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ। কোটা সংস্কার আন্দোলনে শুধু বিএনপি, জামায়াত কিংবা শিবির নয়, ভর করেছিল জঙ্গিরাও। লন্ডন থেকে বিএনপির শীর্ষ নেতার নির্দেশে এবং জামায়াতে ইসলামের সহযোগিতায় রাজধানী সহ সারা দেশে তাণ্ডব চালায় নাশকতাকারীরা। এমন তথ্য পাওয়ার দাবি পুলিশের। দুর্বৃত্তদের অন্যতম টার্গেট ছিল পুলিশ এবং তাদের স্থাপনা। সারা দেশে বাহিনীর মোট 471টি স্থাপনা এবং যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে হামলাকারীরা। অর্থ দিয়ে তারা সহায়তা করেছে, তারা তারেক জিয়ার সাথে যোগাযোগ করে তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করেছে। এবং তাদেরকে এমনও বলা হয়েছে, যদি তোমরা বিভিন্ন জায়গাগুলিতে যদি তোমরা অরাজকতা সৃষ্টি না করো, আগুন লাগাও, তাহলে হাতে ছুরি পরে তোমরা চলে যাও। এবং কেউ কেউ আবার তারা ঘোষণাও করেছে যে তোমরা যদি পুলিশকে মারতে পারো এত টাকা, তোমরা আগুন লাগালে এত টাকা, তোমরা এই ঘোষণা যারা দিয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে 2 নারী জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতার 2 নারী জঙ্গি হলেন ইশরাত জাহান মৌ ও খাদিজা পারফিন মেঘলা। সিটিটিসি বলছে, শুধু বিএনপি, জামায়াত কিংবা শিবির নয়, কারাগার থেকে কয়েদি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অংশগ্রহণ করেছিল জঙ্গিরাও। 9 জন জঙ্গির মধ্যে এই 2 জন ছিল আমাদের তথ্য মতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারা যেভাবে অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করেছে, ঠিক তেমনিভাবে এই জঙ্গিদের সেলে গিয়ে জঙ্গিদের তালা ভেঙে তাদেরকে বের করে এনেছে। এর পিছনের শক্তিকেও আমরা শনাক্তকরণের প্রচেষ্টায় আছি। বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাস করেছে, আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে। এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে। এদিকে পুলিশ সদর দফতরের তথ্য বলছে, সারা দেশে পুলিশের মোট 235টি স্থাপনা ও 236টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে সহিংসতাকারীরা। থানা, ফাঁড়ি, পুলিশ বক্স, তারপর আমাদের তদন্ত কেন্দ্র রয়েছে, আমাদের বিভিন্ন পুলিশ অফিস রয়েছে, আবাসন রয়েছে। সারা বাংলাদেশে এরকম 235টি পুলিশ স্থাপনায় নাশকতাকারীরা কিন্তু অগ্নিসংযোগ করেছে। আমাদের মোট 236টি যানবাহন একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশকে অকার্যকর করার লক্ষ্যে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি, জামায়াত দেশ জুড়ে সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতাকারীদের হামলায় নিহত হন 3 পুলিশ ও 1 আনসার সদস্য। বুধবার তাদের স্বজনরা দেখা করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় দায়িত্ব পালনকালে এমন মৃত্যুতে সহানুভূতি জানান মন্ত্রী। নিহতদের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তার চেক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে অকার্যকর করতেই দেশ জুড়ে সহিংসতা চালায় বিএনপি, জামায়াত। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। পুলিশকে টার্গেট করে করে কার বাড়িতে পুলিশ আছে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। স্বাধীনতা বিরোধী
জামাত বিএনপি শক্তি, এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলমান এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। এদিকে যারা সহিংসতা করে দেশের বিদ্যুৎ জ্বালানি অবকাঠামো ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিবির ছাত্রদলের ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কর্মকাণ্ড প্রতিরোধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকালে এডিটর্স গিল্ডের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের আয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমের ৩৭ জন সিনিয়র সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায় মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে সেভাবে সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সম্পাদক এবং বার্তা প্রধানরা নিজেদের মতামত জানান প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কষ্ট লাঘবে যা যা করার তিনি করবেন। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেনি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই বিরোধীদের জড়িয়ে মিথ্যাচার করছে সরকার। বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিএনপি সম্পর্কে, এগুলো সবগুলোই অমূলক, একেবারে বিভ্রান্তিকর। আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত তো দিচ্ছেন তারা। বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। সাময়িকভাবে তারা সেটাকে থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। দেশের উন্নয়ন প্রকল্প ধ্বংসের তাণ্ডবলীলা চালানো হলেও বিএনপি নেতারা আগুন সন্ত্রাসের সুরে কথা বলছেন। বুধবার দুপুরে শ্যামলীতে খাদ্য বিতরণ কর্মসূচিতে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাশকতাকারীদের প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, অগ্নি সন্ত্রাসে আজকে ধ্বংসলীলা পরিণত হয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের কথা বলে, এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান?
এই দেশ আপনারা চান না। ৪৯ দেশের প্রতিনিধিকে ঢাকার ধ্বংসলীলা ঘুরে দেখালেন পররাষ্ট্রমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশনে যান তারা। পরে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত হয়ে গেছেন এবং সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। এদিকে আন্দোলন দমাতে জাতিসংঘের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে যে তথ্য ছড়িয়েছে তার বিরোধিতা করেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে গুজব ছড়াতে বিএনপি জামায়াত পাকিস্তানিদের সহায়তা নিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। জাতিসংঘের কোনো ভেহিকেল ব্যবহার হচ্ছে না, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে, তো সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে। এখন এইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে এবং গুজব ছড়াচ্ছে। সাম্প্রতিক ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করায় আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বলে তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি রাষ্ট্রদূত অবহিত করেছেন, তারাও সেখানে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার অটোমোবাইল ব্র্যান্ড পেরোডোয়াকে বাংলাদেশে কারখানা স্থাপন করে গাড়ি নির্মাণ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির বিদায়ী হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব গণমাধ্যমে ব্রিফ করেন। বাংলাদেশে পিএইচপি মোটরসের মাধ্যমে পেরোডোয়া ব্র্যান্ডের গাড়ি ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান মালয়েশিয়ার হাই কমিশনার। এ সময় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দিতে সরকার প্রধান শেখ হাসিনার সামর্থ্যের উপর আস্থা রয়েছে বলে জানান হাসনা মোহাম্মদ হাশিম। সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে শেষ হয়েছে বাঘ গণনা, সংখ্যা বৃদ্ধির আভাস। ভোরের সময় আরও থাকছে, জোয়ারের পানিতে দুবেলা ডুবছে খুলনা সিটির দুটি ওয়ার্ড। কেসিসির উদাসীনতায় দুর্ভোগ বলছেন নগরবাসী। অসহায় জনপ্রতিনিধিও উন্নয়ন কাজ শেষেই মিলবে সমাধান, দাবি সংশ্লিষ্টদের। জরিমানা ছাড়াই ক্রেডিট কার্ডের বিল দেওয়ার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার এই নির্দেশনা পাঠানো হয়েছে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে। ডিপিএস ও বকেয়া ঋণের কিস্তি শোধের ক্ষেত্রেও গ্রাহকরা পাবেন এই সুবিধা। তবে এই সুযোগ কেবল 31 জুলাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে মঙ্গলবার পর্যন্ত 3 দিন সাধারণ ছুটির কবলে পড়ে বন্ধ থাকে ব্যাংকিং কার্যক্রম। এই সময়ে ঋণ, ডিপিএস এর কিস্তি আর ক্রেডিট কার্ডের বিল পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েন গ্রাহকরা। গ্রাহকদের সেই দুশ্চিন্তার অবসান করল বাংলাদেশ ব্যাংক। বুধবার দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়, গেল 18 থেকে 25 জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণের বকেয়া অর্থ, ক্রেডিট কার্ডের বিল ও ডিপিএস সহ বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি অনেকে পরিশোধ করতে পারেননি। আগামী 31 জুলাইয়ের মধ্যে তা পরিশোধ করলে কোনো প্রকার সুদ, দণ্ডসুদ, অতিরিক্ত সুদ, বিলম্ব ফি বা জরিমানা আদায় বা আরোপ করা যাবে না। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে এসব সেবায় কোনো বিলম্ব ফি বা জরিমানা আরোপ ও আদায় করা হলে তা ফেরত বা সমন্বয় করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 18 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখল ঢাকার পুঁজিবাজার। টাকার অঙ্কের লেনদেন কোনো মতে পার করেছে 150 কোটির ঘর। একদিনে ডিএসইর মূলধন থেকে উধাও 6,328 কোটি টাকা। দরপতন হয়েছে 350-র বেশি কোম্পানির শেয়ার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের চলমান অস্থিরতা এখনও শঙ্কা কাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু ও দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের।
কারফিউ ও সাধারণ ছুটি শেষে ইন্টারনেট চালুর পর বুধবার শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। তবে দিন শেষে আলোর মুখ দেখেনি ঢাকার পুঁজিবাজার। হতাশা নিয়ে ফিরতে হয় বিনিয়োগকারীদের। চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা জমাইছি, এখানে আসছি কিছু পয়সা টয়সা কামানোর জন্য, কিন্তু এভরিথিং ইজ উই হ্যাভ লস। সব শেয়ারের দামই পতন ঘটছে এবং পতনের যদি 10% হতো 10% পড়ে যেত। বুধবার ডিএসসিতে লেনদেন হয়েছে 159 কোটি 37 লাখ টাকা, যা গত 18 মাস 22 দিনের মধ্যে সর্বনিম্ন। দরপতন হয় 355টি কোম্পানির শেয়ারের। বাজার মূলধন হারায় 6,328 কোটি টাকা। ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় বাজারের এমন গতি বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো। বায়ার নাই বললেই চলে, ইন্টারনেট স্বাভাবিক হলে বায়ার দাঁড়াবে। অনেকে ভয়ে আছে, সেল মানে অনেক শেয়ার কি সেল করে দিছে, তো এখন আর কি মার্কেট অনেকটাই বেশি মাইনাস চলে গেছে। এমনিতেই ধারাবাহিক পতনে টালমাটাল পুঁজিবাজার, তার উপর এমন হতাশাজনক লেনদেন বিনিয়োগকারীদের আরও বাজার বিমুখ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা ছিল যে আজকে হয়তো মার্কেট অতটা পড়বে না, কিন্তু আমাদের তো মানুষ হচ্ছে প্যানিক বেশি এবং ক্ষুদ্র ইনভেস্টর বেশি, ওইটার ইম্প্যাক্টটা পড়ছে আর কি। তো এটা হয়তো আজকে কালকের দিনটা চলে গেলে আশা করা যায় রোববার থেকে হয়তো পজিটিভ ট্রেন্ডে ফিরতে পারে মার্কেট। বুধবার ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 95.66 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,350.83 পয়েন্টে। সরিয়াহ সূচক 21.87 পয়েন্ট ও বাছাই সূচক কমেছে 37.28 পয়েন্ট। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বাসাবাড়িতে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এছাড়া রবি সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্প খাত পায় ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। অবশেষে সারা দেশে হোম ইউজারদেরও ব্রডব্যান্ড সংযোগ চালুর নির্দেশনা দিল বিটিআরসি। বুধবার বিকেলে জরুরি বৈঠক শেষে কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। ব্রডব্যান্ডের পর 4G সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। রোববার মোবাইলে চালু হবে 4G সেবা। রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে নরমাল করা। এদিকে দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 3 দিন বা 7 দিন সময় নিয়ে ফেসবুক, টিকটককে আমরা জবাব দেওয়ার জন্য বিটিআরসিতে হাজির হতে বলবো, তাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, বক্তব্য সহ। সেটা যদি তারা হয় আমরা শুনে সিদ্ধান্ত নেব, আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাববো। এছাড়া মেয়াদ শেষ হওয়া ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও জানা যাবে রোববার। দেশের সরকারের কথা অক্ষরে অক্ষরে মানে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি তার আবেদন। 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান ইউনূসের আইনজীবী। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। বুধবার দুর্নীতির মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল। 2 ঘন্টারও বেশি সময় শুনানিতে তার আইনজীবী ঘুরে ফিরে একই কথা বলেন। এই মামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে কেউ একজন, ছেড়ে কথা বলেননি দুদকও। উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনূসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। 1 বছরের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে বলা হয় অধস্তন আদালতকে। এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ওনাদের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত হলো ডিফেন্স মেটেরিয়ালসের উপর কখনো মামলা কোয়াশ হয় না। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে। তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। বিচার চলার আদেশে চটেছেন ডক্টর ইউনূসের আইনজীবী, যেতে চান সর্বোচ্চ আদালতে। আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে
এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছেন। 5 আগস্ট বিশেষ জজ আদালত 4-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 12 জন ইউনুস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চলমান পরিস্থিতিতে চরম সংকটে খুলনার চিংড়ি শিল্প। 1 সপ্তাহে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকা। দ্রুতই রপ্তানি স্বাভাবিক করার আশা মৎস্য অধিদপ্তরের। বছরের পর বছর বর্ষা মৌসুমে পানিবন্দী খুলনা সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডের বাসিন্দারা। 2 দফায় প্রতিদিন অন্তত 8 ঘন্টা পানিবন্দী থাকেন এসব এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ 60-এর দশকে নির্মিত স্লুইস গেটগুলোর অধিকাংশই অকার্যকর এবং অব্যবস্থাপনার কারণে ভৈরব নদের জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। এছাড়া অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ, নিয়মিত বর্জ্য অপসারণ না করা, উন্নয়ন কাজে ঠিকাদারের ধীর গতিসহ কেসেসের কার্যকরী পদক্ষেপ না নেয়ায় নগরবাসীর দুর্ভোগ এখন চরমে। খুলনা থেকে আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনা টুটপাড়া দিলখোলা রোডের এই বাড়িতে ভাড়া থাকেন দিনমজুর শ্রমিক মোহাম্মদ দুলাল। ঘরের ভেতর হাঁটু সমান পানি, নেই টয়লেট বা রান্নার ব্যবস্থা। ঘরের প্রতিটি আসবাবপত্র পানিতে তলিয়ে। যদি মনে করেন এটা কোনো বানভাসী এলাকার চিত্র, তবে ভুল করবেন। এটা খুলনা সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের দিলখোলা এলাকার চিত্র। প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয় এই এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ। পানিবন্দী এসব মানুষের সীমাহীন দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। ঘরের ভিতর পানি কেজি বাড়ি, ঘরের ভিতর কিভাবে আমরা বসবাস করব? বড় সাপ এরকম ফানা ধরে জিভে বেরোচ্ছে একভাবে। বাচ্চা কাচ্চা নিয়ে ভয়তে আতঙ্কায় আছি। জোয়ারের পানিতে নাকাল নগরীর খানজাহান রোডের বাসাবাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ একাধিক সরকারি বেসরকারি কার্যালয়। বিশেষ করে টুটপাড়া মেইন রোড, বড় খালপাড়, মোল্লাপাড়া, জিন্নাপাড়া, টিবি ক্রস রোড সহ 30 ও 31 নং ওয়ার্ডের একাধিক এলাকা প্লাবিত হয় প্রতি বছর বর্ষা মৌসুমে। 2 দফায় প্রতিদিন অন্তত 8 ঘন্টা পানিবন্দী থাকেন এসব এলাকার মানুষ। সূত্র বলছে, নগরীর পানি অপসারণের জন্য 60-এর দশকে নির্মিত স্লুইস গেটগুলোর অধিকাংশই অকার্যকর ও অব্যবস্থাপনার কারণে ভৈরব নদের জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। এছাড়া অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ, নিয়মিত বর্জ্য অপসারণ না করা, উন্নয়ন কাজে ঠিকাদারদের ধীরগতি সহ কেসিসির কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় নগরবাসীর দুর্ভোগ এখন চরমে। খোঁড়াখুড়ি করে রাস্তাঘাট ফেলাই হয়ে গেছে, ড্রেনের কোনো ঠিক ময়লাটা নেয় না ঠিক মতন। বিপদের ভোগান্তি আমরা এই প্রতিনিয়ত এখন হওয়া লাগতেছে। আমাদের সংস্কারও করে না, মানে সরকারেরও খেয়াল নাই। বাচ্চা কাচ্চা তো অসুস্থতা লাগিয়ে আছে। রিক্সা গাড়িতে যাওয়ার সময় আপনার ওই রোডে পড়ে যাচ্ছে, আহত হচ্ছে। কাউন্সিলর সাহেব তার কাছে বারবারই আমরা যাচ্ছি, কিন্তু কোনো সুরাই করতে পারতেছে না। এদিকে অসহায়ত্ব প্রকাশ করলেন স্থানীয় জনপ্রতিনিধি। আর ধারাবাহিক এই দুর্যোগের জন্য নগরপিতা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন নাগরিক নেতারা। মাননীয় আশ্বাস দেন, কিন্তু আসলে এটা কবে নাগাদ হবে এটাই মেয়র মহোদয় জানেন এবং আমাদের উদ্যোগ কর্মকর্তা জানেন। জবাবদিহিতা স্বচ্ছতার মধ্যে নাই, তারা কোনো রকম কোনো দায়িত্ব পালনের মধ্যে নাই, যে কারণে যেটা হচ্ছে যে ওখানে স্লুইস গেটগুলো একেবারে অচল। আর সিটি কর্পোরেশনের দাবি, চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলেই মিলবে সমাধান। টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া এটা হয়তো আগামী 6 মাস লাগতে পারে। এর ভিতরেই আমাদের এই বিষয়গুলো সমাধান হবে। খুলনা শহরের পানি অপসারণের জন্য 60টি পয়েন্টে 19টি স্লুইস গেট ও 38টি আউটলেট রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সাগরের ভয়াল আগ্রাসনে ভাঙন তীব্র হয়েছে কক্সবাজার উপকূলে। একের পর এক বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক ঝাউ গাছ। তছনছ বালিয়াড়ির পার, রাস্তাঘাট। হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, টুরিস্ট পুলিশ কার্যালয় সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। তবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জাতীয় সংসদের হুইপ। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাজ্জাদ হোসেন পেশায় জেটস্কি চালক। উত্তাল থাকায় নামতে পারছেন না সাগরে, তাই হেঁটে হেঁটে দেখছেন ঢেউয়ের ভয়াল আগ্রাসন। সাগর অনেক দূরে ছিল। আজকে 5-6 দিনের সাগর উত্তালের কারণে
এই যে মনে করেন গাছের বাগান সরকারে ভেঙে যাচ্ছে। সাগরের ঢেউয়ের তাণ্ডবে উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ, ভাঙছে বালিয়াড়ির পার, তছনছ রাস্তা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত তীব্র হয়েছে ভাঙন। সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে, বালিয়ারকুটগুলো চলে যাচ্ছে, যার কারণে জবনগুলো ভেঙে আমাদের বৈদ্যুতিক তারের উপর পড়ছে। জিও ব্যাগ পার হয়ে ঢেউ এসে আপনার বালির তল থেকে সরে যে আপনার গাছ ভেঙে যায়। স্টেডিয়ামের একদম কাছাকাছি এখন চলে যাচ্ছে। সৈকত পাড়ে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা, যার মধ্যে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয়। আমাদের লাবণী বিচ পয়েন্ট থেকে নাজিরা টেক পয়েন্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার মধ্যে 3.5 কিলোমিটারেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর। প্রচুর পরিমাণ ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং পানিতে ভেসে গিয়েছে। পাশাপাশি এই সমুদ্রের বালিয়াড়ির পাশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্থাপনা রয়েছে, যা অলরেডি হুমকির মুখে। জাতীয় সংসদের হুইপ জানালেন, সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যে ভাঙনটুকু হয়েছে, আমরা দেশি বিদেশি যদি আমাদের বিশেষজ্ঞরা বলেন, যেভাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ শেষ করব। সৈকত পাড়ের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ঢেউয়ের আগ্রাসনে ভাঙছে উপকূল, জিওব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না। তাই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পদ্মা সেতু চালুর পর গত 2 বছরে বাগেরহাটে বেড়েছে পর্যটকের সংখ্যা। সুন্দরবন, 7 গম্বুজ মসজিদ সহ বিভিন্ন স্পটে প্রতিদিনই থাকছে দর্শনার্থীদের ভিড়। তবে পর্যটকদের জন্য এই জেলায় নেই তেমন কোনো সুবিধা। আবাসন ও খাবার সংকটে দূরের পর্যটকদের বিপাকে পড়তে হয়। তবে সংকট সমাধানে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। দেশের 3টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে 2টি বাগেরহাটি, একটি সুন্দরবন, অপরটি 7 গম্বুজ মসজিদ। পদ্মা সেতু চালুর পর গত 2 বছরে বেড়েছে পর্যটকের সংখ্যা। তবে পর্যটকদের জন্য বাগেরহাটে নেই তেমন কোনো সুবিধা। একদিকে আবাসন সংকট, অন্যদিকে খাবার সংকট। এতে দূরের পর্যটকরা জেলার পর্যটন স্পটগুলোতে এসে বিপাকে পড়েন। ওইরকম কমফোর্টেবল হওয়ার বা ওইরকম পরিবেশ নাই। এই জায়গায় যদি অবকাঠামো দিক থেকে উন্নত হতো তাহলে ঘুরতে আর ভালো লাগতো, একটু স্বাচ্ছন্দ্য বোধ হইতো। ঢোকার পরে দেখলাম যে কোনো বসার কোনো মতো একটা সুন্দর ব্যবস্থা নেই। এখানে খাবারের ব্যবস্থা এবং ভালো হোটেল, রেস্টুরেন্ট, এগুলোর ব্যবস্থা যদি ভালোভাবে হতো তাহলে আরও পর্যটন আসতো। জেলাকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। আর জেলা প্রশাসক জানান, আবাসন সংকট নিরসনই খানজাহান আলী মাজার মোড় এলাকায় নির্মাণ করা হচ্ছে পর্যটন মোটেল। 3টি বা 4টি জায়গা ছিল ইকো ট্যুরিজম সেন্টার, এখন আমরা আরও কয়েকটি বাড়িয়েছি। সুন্দরবন সুরক্ষা প্রকল্প একটি আছে, সেটার মাধ্যমে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছি। পর্যটনের একটি হোটেল এখানে তৈরি হচ্ছে, এটি হলে অবশ্যই এখানে মানুষের থাকা এবং খাওয়ার যে সুবিধা সেটি বৃদ্ধি পাবে। বন বিভাগের তথ্য মতে, দর্শনার্থীদের সুবিধার্থে সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আলীবান্ধা ও চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এবং খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগি এলাকায় ইকো ট্যুরিজম কেন্দ্র তৈরি করা হচ্ছে। গত 2 বছরে বাগেরহাটে প্রায় 20 লাখ পর্যটক ভ্রমণ করেছেন। সময় সংবাদ, বাগেরহাট। আমদানি কমেছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে। ব্যবসায়ীদের দাবি, চাহিদা মতো এলসি অনুমোদন দিচ্ছে না ব্যাংক। কাজ না থাকায় বেকার স্টেশনের শ্রমিকরা। মাহফুজ মামুনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর নির্দিষ্ট স্থানে চাহিদা মতো সরবরাহ করা হয়। তবে নানা কারণে আমদানি কমে গেছে এ বন্দরে। ব্যবসায়ীরা জানান, ব্যাংক চাহিদা মতো এলসি অনুমোদন না করায় পণ্য আমদানি করতে পারছেন না তারা। অল্প কিছু পণ্য আমদানি করা হলেও রেল ইয়ার্ডে নেই আগের মতো কর্মব্যস্ততা। এতে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় শ্রমিক ও ট্রাক চালকরা। এখানে মাল ঢোকে কিন্তু আমাদের এখানে লাভে না। আমাদের এখানে 1-200 লিভার সবসময় বেকারই থাকে। 2 মাস পরে ঢুকলো র্যাক,
আমাদের তো কাজ কাম নয়, আমাদের বসে থাকতে হয়। কাস্টমস কর্তৃপক্ষের তথ্য মতে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে 2022-23 অর্থবছরে 2798টি ওয়াগনে 12,32,616 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এতে রাজস্ব আয় হয় 59 কোটি টাকা। আর 2023-24 অর্থবছরে 9,749টি ওয়াগনে আমদানি হয় 5,76,559 মেট্রিক টন পণ্য, যা থেকে রাজস্ব আয় হয় 26,94 লাখ টাকা, যদিও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 116 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 116 কোটি টাকা, আমরাও অর্জন করেছি মাত্র 26 কোটি টাকা, যা আগের তুলনায় অনেক কম। দর্শনা রেল স্টেশন কর্তৃপক্ষের তথ্য মতে আগে ভারত থেকে মালবাহী ওয়াগনে করে ভুট্টা, পাথর, পেঁয়াজ, চায়না ক্লে, ফ্লাই অ্যাশ, জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। বর্তমানে আমদানি হচ্ছে শুধু ফ্লাই অ্যাশ, সয়াবিন, ভুসি ও পাথর। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। টানা 4 দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের আমদানি রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। বুধবার সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হওয়ার পর শুরু হয় এই কার্যক্রম। আমদানি রফতানি বন্ধ থাকায় দুইপার বন্দরের প্রবেশের অপেক্ষায় প্রায় 3000 ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছিল। সেগুলো ঢুকতে শুরু করেছে বন্দরে। পণ্য আটকে থাকায় শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের প্রায় 100 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। বন্দরের অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আজ থেকে আমরা বন্দরের সার্বিক কার্যক্রম চালু করতে পেরেছি এবং আমদানিকৃত পণ্য যত দ্রুত সম্ভব যাতে বন্দর থেকে খালাস প্রদান করা সম্ভব হয় সে বিষয়ে আমরা সার্বিক কার্যক্রম গ্রহণ করেছি। উৎসমুখে বাঁধ খননের অভাব আর দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের 12টি নদ নদী। এ কারণে নদী তীরে জেগে ওঠা চরে করা হচ্ছে চাষাবাদ। অন্যদিকে দখল হয়ে যাচ্ছে অনেক অংশ। পানির প্রবাহ না থাকায় বিলুপ্ত প্রায় জলজ প্রাণীও। পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্প অনুমোদন হলেই শুরু হবে খনন। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। নদীতে নেই কোনো পানি, নদীর বুকে জন্ম নিয়েছে আগাছা, পাড় দখল করে নির্মাণ হচ্ছে স্থাপনা। ঝিনাইদহের নবগঙ্গা, কুমার, ডাকুয়া ও কপোতাক্ষ সহ 12টি নদ নদীর এমন বেহাল অবস্থা। এলাকাবাসী জানান উৎসমুখে বাঁধ দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। নদী পাড়ের একটি বড় অংশ দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীর নাব্য ও প্রশস্ততা কমার পাশাপাশি বিলুপ্ত প্রায় মাছ সহ জলজ প্রাণী। শীঘ্রই নদীগুলো খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি এলাকাবাসী ও পরিবেশবিদদের। 30 মাস আমরা পানি দেখেছি, তারপরে এখন ধরেন এই নদী দিয়ে এখন মোটামুটি ট্রাক পর্যন্ত চলাফেরা করে। সব ভরাট পড়ে গেছে নদীগুলো। কোনো জেলেরা মাছ ধরে আগে জীবনযাপন করতো, কিন্তু এখন সে জেলেও নেই, কিছুই নেই। গরু গোসল করতে নেই, নিজে পাচ্ছি নেই, কোনো পাট জাগ দিতে পারছি নেই, পানি নেই, কোনো কিছু হচ্ছে না পানির জন্য। একবার করে গাছ মাছ কাটলে কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখছি না। পানিটা পরিষ্কার থাকতো বা পানিটা যদি চলতো তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটা পরিবেশ পাইতাম। বাঁধগুলি প্রথমে অপসারণ করতে হবে, স্থাপনাও তৈরি করা হয়েছে, সেগুলি আগে উচ্ছেদ করতে হবে। খনন করা হয় তাহলে নদীর নাব্যতা থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তালিকা। অনুমোদন পেলেই শুরু হবে খনন কাজ। ডিপিপি অলরেডি একদিকে গিয়েছিল, কিছু কারেকশন দিয়েছে, কারেকশন হয়তো ডিপিপিটা পাস হইলেই আমরা হয়তো এইগুলি খনন করতে পারবো বলে আশা করতেছি। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া 12টি নদীর আয়তন 1641.75 হেক্টর। সময় সংবাদ, ঝিনাইদহ। কারফিউ কিছুটা শিথিল হওয়ায় মানিকগঞ্জের বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে প্রায় প্রতিটি পণ্যে দর কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ায় জমে উঠেছে বেচাকেনা। মানিকগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। রাজধানীর খুব নিকটবর্তী মানিকগঞ্জের এই পল্লী হাটে সকাল থেকে কিন্তু কৃষক আটা পাইকারের জমজমাট হয়েছে বেচাকিনা। সপ্তাহ ব্যবধানে দর কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রতি কেজি সবজিতে ধুন্দুল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে। দাম কমেছে প্রতি কেজি 8 থেকে 10 টাকা পর্যন্ত। বেগুন এখানে বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজি। ঢেঁড়স এখানে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা প্রতি কেজি। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা পর্যন্ত। আকার বেদে লাউ এখানে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দর
দর কমেছে প্রতি পিসে 8 থেকে 10 টাকা পর্যন্ত। পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা, পটল বিক্রি হচ্ছে 26 থেকে 27 টাকা। আগের 3 দিন থেকে আজকের দাম একটু মালের দাম কম, 10 থেকে 15 টাকা কমে গেছে প্রতি সবজিতেই পার কেজিতে। প্রচুর শাকসবজি এখানে উঠেছে এবং বেচা কিনা ওটা এখন কিন্তু জমজমাট, এবং ঢাকা থেকে অনেক পাইকারও কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু বেচা কিনা করে এখন এই জায়গা থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। মালের দাম মোটামুটি সবজি কম আছে, মাল ভালো আছে। সবজি আবার দাম কম, আবার মনে করেন মাল আমদানি বেশি। এখানে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার সবজি বেচা কিনা হয় এইটা পল্লী হাটে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পল্লী হাট থেকে সর্বশেষ তথ্য। চলমান পরিস্থিতিতে রপ্তানির ক্ষেত্রে চরম সংকটে পড়েছে খুলনা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক খাত চিংড়ি শিল্প। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা, কারফিউতে পরিবহন করতে না পারা সহ বিভিন্ন কারণে নির্ধারিত সময় শিপমেন্ট করতে পারেনি রপ্তানিকারকরা। সংশ্লিষ্টদের দাবি, খুলনা অঞ্চল থেকে গত 1 সপ্তাহে শুধু চিংড়ি রপ্তানি খাতেই ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকা। বিদেশিদের সাথে অর্ডার বাতিল হওয়ায় এই দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা করছেন তারা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। টানা কারফিউ আর ইন্টারনেট বন্ধের বড় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের চিংড়ি খাতে। প্রক্রিয়াজাত করার পর হিমায়িত চিংড়ি এভাবেই পড়ে থাকছে ফ্যাক্টরিতে। গত 1 সপ্তাহে পরিবহন সংকটে খুলনা অঞ্চল থেকে কোনো চিংড়ি রপ্তানি হয়নি। ব্যবসায়ীদের দাবি, গত 1 সপ্তাহে খুলনা অঞ্চল থেকে 35 থেকে 40 কন্টেইনারে প্রায় 3000 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করতে পারেননি তারা। এতে প্রায় 100 কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। এক্সপোর্টারদের একটাই উদ্দেশ্য থাকে ফরেন কারেন্সি আর্ন করা, সেখানে আমরা পিছিয়ে গেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু অর্ডার বাতিল হয়েছে। গত কয়েক বছর ধরে খুলনা অঞ্চল থেকে চিংড়ি রপ্তানি কমে আসছিল। এরপরে এই নেতিবাচক প্রভাব তাদেরকে আরও বেশি পিছিয়ে নেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা বলছেন, ইন্টারনেট সংযোগ না থাকার কারণে বায়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক। বায়াররা অন্য দেশ থেকে নতুন করে অর্ডারও করছেন, ফলে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ারও শঙ্কা তাদের। বায়ারদের সাথে আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারছি না, শিডিউল অনুযায়ী শিপমেন্ট করতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বায়াররা এরকম অবস্থা দেখলে তারা অন্য দেশে ডাইভার্ট হয়ে যাবে। তবে মৎস্য অধিদপ্তর বলছে, রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তারা। আশা করছেন খুব দ্রুতই আগের অবস্থায় রপ্তানি ফিরিয়ে আনতে পারবেন তারা। যে সমস্ত দেশ আমাদের এখান থেকে আমাদের দ্রব্য নেয়, প্রোডাক্টগুলো নেয়, ফিশ অ্যান্ড ফিশারিজ প্রোডাক্টগুলো নেয়, সেইগুলো যাতে আমরা আবার নতুন উদ্যমে আমরা যতটুকু পিছিয়ে পড়েছি সেটা যেন আবার কন্টিনিউ করে, সেটা আমার প্রত্যাশা। আর এটা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। সবশেষ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 1744 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল, যা তার আগের অর্থ বছরের তুলনায় বেশ কম। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এ সময় ক্যাম্পের সদস্যদের খোঁজ খবর নেন। পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান সেনাপ্রধান। চলমান আন্দোলনে দেশজুড়ে নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন হয়েছে। এরই অংশ হিসেবে 19 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন। কারফিউর কারণে কর্মহীন অসহায় স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য, মেয়র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। বুধবার বিকালে বরিশালে প্রায় 5 শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে 10 কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে 500 হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী। ময়মনসিংহের রিকশা চালক, পথচারী সহ শ্রমিকদের মাঝে খাবার ও পানি বিতরণ করে ছাত্রলীগ।
ভারত সফরে গেছেন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বুধবার 2 দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে তার। এছাড়া বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল ও অন্যান্য ব্যবসায়িক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ল্যামি। লেবার পার্টির সরকারের পক্ষ থেকে ভারতের প্রথম উচ্চ পর্যায়ের সফর এটি। রবিবারের পর সোমবার টানা দ্বিতীয় দিনের মতো উষ্ণতম দিনের রেকর্ড ভাঙল। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের প্রাথমিক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য। এই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির পেছনে জীবাশ্ম জ্বালানি পোড়ানোকে দায়ী করছেন বিজ্ঞানীরা। গেল সোমবার টানা দ্বিতীয় দিন উষ্ণতম দিনের রেকর্ড ভাঙল বিশ্ব। এর আগে রোববার 21 জুলাইকে বিশ্বের উষ্ণতম দিন হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, রোববার বিশ্বব্যাপী ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 0.06 ডিগ্রি সেলসিয়াস বেড়ে 17.15 হয়েছে। 1940 সাল থেকে এ ধরনের তথ্য রেকর্ড করে আসছে সংস্থাটি। এর আগে গেল বছর জুলাইয়ের শুরুতে টানা 4 দিন উষ্ণতম দিন রেকর্ড করা হয়। তারও আগে সবচেয়ে উষ্ণতম দিন ছিল 2016 সালের আগস্টে। সম্প্রতি রেকর্ড তাপমাত্রা দেখা গেছে জাপান, ইন্দোনেশিয়া এবং চীনের শহরগুলোতে। এ সূচকে পিছিয়ে নেই উপসাগরীয় দেশগুলো। আর্দ্রতার কারণে এসব অঞ্চলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এদিকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়েছে ইউরোপের কিছু অংশের তাপমাত্রাও। এই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির পেছনে জীবাশ্ম জ্বালানি পোড়ানোকে দায়ী করছেন বিজ্ঞানীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আয় বেড়েছে। বিপুল ছাড়ে গাড়ি বিক্রি করে বছরের দ্বিতীয় প্রান্তিকে টেসলা আয় করেছে $25.50 বিলিয়ন। অন্যদিকে বিজ্ঞাপন বিক্রি ও ক্লাউড পরিষেবার উপর ভর করে অ্যালফাবেটের আয় 14% বেড়ে দাঁড়িয়েছে $84.74 বিলিয়ন। বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আয় বেড়েছে। মঙ্গলবার কোম্পানিটি জানায়, গেল এপ্রিল থেকে জুনে টেসলা $25.50 বিলিয়ন আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল $24.93 বিলিয়ন। যদিও এ সময়ে টেসলা $24.77 বিলিয়ন আয় করবে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। অবশ্য বছর ব্যবধানে কমেছে কোম্পানিটির মুনাফা। দ্বিতীয় প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে $1.48 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $2.70 বিলিয়ন। টেসলার আয় বাড়ার কারণ হিসেবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ব্যাপক ছাড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যা ছাড়িয়েছে বিশ্লেষকদের সব অনুমান। একইভাবে বিশ্লেষকদের অনুমান ছাপিয়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আয় বেড়েছে 14%। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি আয় করেছে $84.74 বিলিয়ন, যেখানে অ্যালফাবেট $84.19 বিলিয়ন আয় করবে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। রয়টার্স জানায়, আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি। গেল 3 মাসে কোম্পানিটির বিজ্ঞাপন বিক্রি 11% বেড়ে দাঁড়িয়েছে $64.6 বিলিয়ন। পাশাপাশি বেড়েছে কোম্পানিটির ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর চাহিদাও। এ খাত থেকে আয় 28.8% বেড়েছে। এদিকে ইউটিউব ডিভিশনের কোম্পানির বিজ্ঞাপন বিক্রি 13% বেড়ে দাঁড়িয়েছে $8.67 বিলিয়ন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন বিক্ষোভের মধ্যে মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলে বক্তব্য রাখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় দুপুর 2টার দিকে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে কেউ হারাতে পারবে না। এ সময় মার্কিন রাজনীতিবিদদের ইরানের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গাজায় নৃশংস বর্বরতার জেরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ক্যাপিটল হিলে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। ভাষণের শুরুতেই গত 7 অক্টোবরের হামলাকে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু অভিন্ন, তাই একসঙ্গে লড়াই করতে হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে অবশ্যই বিজয় হবে বলেও জানান নেতানিয়াহু।
এ সময় মধ্যপ্রাচ্যে ইরানকে রুখে দিতে মার্কিন রাজনীতিবিদদের এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতানিয়াহু। গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গঠনের কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই জোটের নেতৃত্বে থাকবে উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এতে শরিক হওয়ার আহ্বান জানান। দীর্ঘ সময়ের এই ভাষণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন নেতানিয়াহু। আমি জানি যুক্তরাষ্ট্র আমাদের পেছনে রয়েছে, এজন্য ধন্যবাদ। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে। আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু, আমাদের লড়াই আপনাদেরও লড়াই, সে সঙ্গে আমাদের বিজয় আপনাদেরও বিজয় হিসেবে চিহ্নিত হবে। এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়ে ক্যাপিটাল হিলে অনুপস্থিত ছিলেন অন্তত 39 জন আইন প্রণেতা। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। এ সময় তাদের চেয়ারগুলো খালি পড়ে থাকতে দেখা যায়। এছাড়া নেতানিয়াহুর ভাষণের সময় প্লেকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন প্যালেস্টাইন আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিব। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কাফিয়া পরে এক পাশে যুদ্ধাপরাধ এবং আরেক পাশে গিল্টি অব জেনোসাইড লেখা প্লেকার্ড হাতে নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানান ডেমোক্রেট দলীয় মিশিগানের এই আইন প্রণেতা। এদিকে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার সময় বিক্ষোভে উত্তাল ছিল তেল আবিব। হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পাশাপাশি নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। প্রতিরক্ষা, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার বিষয়ে ব্রিটেনের সঙ্গে একটি সমঝোতা সই করেছে জার্মানি। বুধবার বার্লিনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যালি ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসের মধ্যে সমঝোতা চুক্তির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুক্তরাজ্যের নির্বাচিত নতুন সরকারের সঙ্গে জার্মানি আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত দুই দেশ। বিশেষ করে বর্তমান বিশ্ব পরিস্থিতির বিবেচনায় দুই দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার পাশাপাশি ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখতে ঐক্যমত্যে পৌঁছেছে জার্মানি ও যুক্তরাজ্য। বুধবার জার্মানি সফররত ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী জন হেলির সঙ্গে সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ব্রিটেন এবং জার্মানি আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। সেই সাথে আমাদের চলমান সম্পর্ক অন্য মাত্রায় নিয়ে যেতে আগ্রহী। সে কারণে সমঝোতা স্মারক চুক্তি সই করেছি, যেখানে সবার আগে দুই দেশের প্রতিরক্ষা শিল্পকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। দ্বিতীয়ত, সমরাস্ত্র উৎপাদন, প্রক্রিয়া ও শিল্পটির সামগ্রিক উন্নয়ন। তার কারণ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধে আমরা সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। একই সঙ্গে আমরা ন্যাটোকেও শক্তিশালী করতে চাই। দুই দিনের জার্মানি সফর শেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ক্যাম্প পরিদর্শনে রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়া, এরপর পোল্যান্ড, ফ্রান্সে যাবার কথা রয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগ্রহ এখন বিশ্বজুড়ে। ডোনাল্ড ট্রাম্প নাকি কামালা হ্যারিস, কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? কাকে সমর্থন দেবে মিত্র দেশগুলো? তবে কোনো রাখ ডাক না রেখে কামালা হ্যারিসে ভরসা রাখতে চান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ইসরায়েলকে নতুন করে অস্ত্র সরবরাহ করার বিষয়টি নিয়েও শলজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বার্লিন থেকে বিটু বড়ুয়ার আরও একটু রিপোর্ট। আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়ে জার্মানি সহ পশ্চিমা মিত্রদের মধ্যে আগ্রহের বিষয়বস্তু। কয়েকদিন আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রার্থী হওয়ার খবর। প্রশ্ন এখন একটাই, কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? কামালা হ্যারিস নাকি সদ্য হত্যা চেষ্টার হামলা থেকে জীবন ফিরে পাওয়া রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই অবস্থায় কামালা হ্যারিসেই আস্থার বিষয়টি স্পষ্ট করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বুধবার বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে শলজ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন তা এখনই বলা মুশকিল। তবে তিনি মনে করেন কামালা হ্যারিসের জয়লাভের সম্ভাবনা থাকবে বেশি।
তিনি হতে পারেন নতুন প্রেসিডেন্ট। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা নিয়ে অনিশ্চিতভাবে উত্তেজনার শেষ নেই। বিশেষ করে প্রার্থিতা প্রত্যাহার এবং নতুন করে প্রার্থী হওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্রের কে হবে নতুন প্রেসিডেন্ট তা জার্মানি থেকে আগাম বলে দেয়া অসম্ভব। আমার মনে হয় এবারে নির্বাচনে কামালা হ্যারিসের জয়ের সম্ভাবনা পাল্লা ভারী থাকবে। তবে শেষ পর্যন্ত কে হবেন প্রেসিডেন্ট তা দেশটির জনগণই সিদ্ধান্ত নেবেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কেন কামালা হ্যারিসে ভরসা রাখতে চান শলসের জার্মানি, এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, বিশ্ব রাজনীতিতে হ্যারিসের অভিজ্ঞতায় প্রেসিডেন্ট হিসেবে তাকে এগিয়ে রাখছি। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে আমার দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বেশ কবার দেখা হয়েছে। তাতে তাকে বেশ দক্ষ, অভিজ্ঞ এবং ক্যারিসমেটিক রাজনীতিক মনে হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ন্যাটো এবং ট্রান্স আটলান্টিক অঞ্চল ও বিশ্বের উন্নয়নে তার রয়েছে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। তাই বন্ধু রাষ্ট্র হিসেবে হ্যারিসের জন্য পূর্ণ সমর্থন থাকছে। এদিকে ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শলস বলেন, তাদের কাছে চাইলেই অস্ত্র পাওয়া যাবে না, মজুত তো থাকতে হবে। তবে ইসরায়েলকে আপাতত কোনো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চাঁদের বুকে এবার পানি পাওয়ার দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা জানান, চ্যাংই-5 নভোযানের সংগ্রহ করা একটি খনিজ পদার্থের নমুনার আণবিক গঠনে পানি পাওয়া গেছে। এর মধ্য দিয়ে চাঁদে বসতি স্থাপনের সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছেন বিজ্ঞানীরা। ছোটবেলায় চাঁদের বুড়ির চরকা কাটার গল্প থেকে শুরু, নানা কল্পকাহিনীর পর মানুষ ঠিকই চাঁদ জয় করলো। এরপর থেকেই চাঁদের পৃষ্ঠে কি আছে তা আবিষ্কারে অনবরত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। অনেকের আবার স্বপ্ন, একদিন না একদিন চাঁদের বুকে মানুষের বসতি হবে। সে লক্ষ্যে একের পর এক অভিযান চালিয়ে জানার চেষ্টা করা হচ্ছে আদৌ সেখানে মানুষের বেঁচে থাকা সম্ভব কিনা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, যাতে পানির অস্তিত্ব পাওয়া গেলে সেখানে বসতি স্থাপন খুব কঠিন কিছু হবে না। এবার যেন তাও সত্যি হতে চলেছে। চাঁদের পৃষ্ঠে পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনার কথা জানালেন চীনের বিজ্ঞানীরা। চাঁদের পৃষ্ঠ থেকে চ্যাংই-5 এর সংগৃহীত নমুনাতে পানির অস্তিত্ব সমৃদ্ধ খনিজ উপাদান খুঁজে পাওয়ার দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। সরাসরি পানির অণু খুঁজে পাওয়া যায়নি, তবে বিজ্ঞানীদের আশা, এবার চাঁদের বুকে সরাসরি পানি ও অ্যামোনিয়ার অণু খুঁজে পাওয়া যেতে পারে, যদিও তা হাইড্রেটেড সল্ট আকারে পাওয়ার সম্ভাবনাই বেশি। প্রথমবারের মতো এই আবিষ্কারই চাঁদে পানির অণু খুঁজে পাওয়ার সরাসরি সম্ভাবনা নির্দেশ করে বলে জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। কে বলতে পারে, হয়তো নিকট ভবিষ্যতে চাঁদেও মানুষের বসবাসের সুযোগ তৈরি হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নতুন প্রজন্মের জন্য তৈরি আকর্ষণীয় এক অ্যামিউজমেন্ট পার্ক আয়া ইউনিভার্স। মিরর রুম, লাইট শো, আলোকিত ম্যাজিক্যাল বাগান থেকে শুরু করে কি নেই সেখানে। দুবাই এই চমৎকার পার্কটি উদ্বোধনের 19 মাসেই দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে 7.5 লাখেরও বেশি। আয়া ইউনিভার্স দর্শনার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা দুবাইয়ের এক আকর্ষণীয় পার্ক। আছে অত্যাধুনিক অনেক বিনোদনের মাধ্যম। নতুন প্রজন্মের জন্য তৈরি এই পার্কে উদ্বোধনের 19 মাসেই যার দর্শনার্থীদের সংখ্যা ছাড়িয়েছে 7.5 লাখেরও বেশি। অনেকটা ডিজনি ওয়ার্ল্ডের আদলে তৈরি এই পার্ক জনপ্রিয়তা পেয়েছে শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের কাছেও। পার্কটিতে দর্শনার্থীদের নিয়ে যায় অন্য একটি জগতে। এতে শিল্প ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ বিনোদনের আয়োজনে এনে দিয়েছে নতুন মাত্রা। মিরর রুম, লাইট শো, আলোকিত ম্যাজিক্যাল বাগান থেকে শুরু করে কি নেই সেখানে। রয়েছে নানা ধরনের প্রযুক্তি সমৃদ্ধ 12টি কক্ষ, যার মধ্য দিয়ে দর্শনার্থীরা যেতে পারেন অন্য ভুবনে। आया जो है हमारा पहला एक्सपीरियंस है और यहाँ पर जब हम लोग आए तो पहले ऐसे बाहर से लगा नहीं था कि कुछ होगा, बट जब हम अंदर एंटर किए तो एक से एक बढ़िया जो इन लोगों ने पूरा बनाया है, एलईडी का यूज किया है। সম্প্রতি দুবাইয়ের তীব্র দাবদাহে এ পার্ক যেন এক প্রশান্তির স্থান। বাইরের আবহাওয়া গরম ও অসহনীয় হলেও ভেতরে ঢুকলেই পার্কটির স্নিগ্ধ সব আয়োজন চোখে পড়ে। এর সুন্দর পরিবেশ একঘেয়ে জীবনে কিছুক্ষণের জন্য যেন বয়ে আনে মুক্তির সুবাতাস। শুধু দুবাইয়ের বাসিন্দারাই নন, আশ্চর্যজনক এই পার্কটি পরিদর্শনে আসেন বিদেশি পর্যটকেরাও। এর অত্যাশ্চর্য সব বিনোদনের ব্যবস্থা এটিকে দুবাইয়ের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানি মাঙ্গা সিরিজ ডোরেমন অ্যান্ড ফ্রেন্ডস কেন্দ্র করে হংকংয়ে আয়োজন করা হয় অসাধারণ ড্রোন শো এর। রাতের আকাশে আকর্ষণীয় 15 মিনিটের ডিসপ্লে দেখানো হয়।
এতে প্রায় 1000 ড্রোন ব্যবহার করে আকাশের রং বেরঙের আলোকসজ্জার ছটা তুলে ধরা হয়। হংকংয়ের আকাশে উড়ছে এক আকর্ষণীয় রোবট বিড়াল, নাম তার ডোরেমন। সঙ্গে আছে নোবিতা, শিজুকা, সুনিও আর জিয়ানো। তাদের সবার প্রতিচ্ছবি আকাশে ঝলমল আলোতে ফুটে ওঠে। বিশাল এই আয়োজন দেখে বিস্মিত দর্শনার্থীরা। সে সঙ্গে প্রতিটি মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই। প্রায় 1000 ড্রোন দিয়ে চমকপ্রদ এই ড্রোন শোর আয়োজন করা হয়। ডোরেমন যেন সকল কার্টুন প্রেমীর প্রিয় স্বপ্নের জাপানি বন্ধু, যার কাছে কোনো ইচ্ছার কথা ব্যক্ত করলে কখনোই তা অপূর্ণ থাকে না। বিড়ালরূপী সাদা নীল রঙের রোবটটি তার অসাধারণ সব ভবিষ্যতের গ্যাজেটের মাধ্যমে বন্ধু নোবিতার সকল ইচ্ছা পূরণ করে এবং সেই সাথে তাকে সব বিপদ থেকেও উদ্ধার করে। আমি এর আগেও অনেক জায়গায় ড্রোন শো দেখেছি এবং ডোরেমন একটি পরিচিত ক্যারেক্টার। গানের সাথে এই ড্রোন শোটি আমার হংকং ভ্রমণের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। স্থানীয় সময় শনিবার হাজার হাজার ডোরেমন ভক্ত ও পর্যটকরা জড়ো হন জাপানি বিখ্যাত সিরিজ ডোরেমন এর থিমযুক্ত ড্রোন শো দেখতে। রঙিন এই আলোকসজ্জায় ডোরেমন ও তার বন্ধুদের অবয়ব দেখানো হয়। পাশাপাশি দেখানো হয় ভিক্টোরিয়া হারবার, টাইম মেশিন ও ম্যাগনিফাইং ফ্ল্যাশলাইট। চোখ ধাঁধানো এই আয়োজনটি হংকংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ডোরেমন শো। ডোরেমন অ্যান্ড ফ্রেন্ডস প্রদর্শনী 13 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত চলবে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। ভোরের সময় পর্যায়ে জেনে নেব আবহাওয়ার পরিস্থিতির খবর। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সে সঙ্গে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রার কিছুটা বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে সীতাকুণ্ডে 26.0 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছেন বাংলাদেশ টাইগার্স এবং বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা। 3 দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হলেও আগামীকাল একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেখানে লাল দলের মুশফিক মিরাজের বিপক্ষে খেলবেন সবুজ দলের মুমিনুল তাইজুলরা। পাকিস্তান সফরের দল ঘোষণার আগে এই ম্যাচটাকে তুরুপের তাস হিসেবে দেখছে টাইগার ম্যানেজমেন্ট। শেষ কবে এভাবে দিনের পর দিন হোটেলবন্দি জীবন কাটিয়েছেন ক্রিকেটাররা নিজেরাই হয়তো ভুলে গেছেন। টানা 5টা দিন কেটেছে জিম, সুইমিং আর টেলিভিশনের পর্দায় চোখ রেখে। পরে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। বুধবার সেই ধারাবাহিকতায় সাগরিকায় সকাল থেকেই ছিল ক্রিকেটারদের পদচারণায় মুখর। মুশফিক, মিরাজ, মুমিনুল, সাইফ, এবাদত, খালেদদের সঙ্গে এইচপির তরুণরাও মেতেছিলেন খুনসুটিতে। অনুশীলনের শুরুতে সাধারণত গা গরমের জন্য ফুটবল খেলার রীতিটাই অনুসরণ করেন বাংলাদেশের ক্রিকেটাররা, কিন্তু এদিন মাঠের মধ্যে রীতিমতো নেট বসিয়ে ভলিবল ম্যাচ খেলেন সবাই। টানা 2 সেটে ঘাম ঝরিয়ে পরে শুরু হয় ব্যাট বলের অনুশীলন। সাগরিকার সেন্টার ফিল্ডে 2টো নেট বসিয়ে একটাতে পেসার এবং আরেকটাতে স্পিনারদের নিয়ে কাজ করেন কোচিং স্টাফের সদস্যরা। স্পিনারদের নেটে হাত ঘুরিয়েছেন লাল এবং সবুজ দলের মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম এবং নাইম হাসানরা। আর পেস বোলারদের মধ্যে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন শফিকুল ইসলাম, রুয়েল মিয়া, নাহিদ রানা আর খালেদ আহমেদরা। আলাদা করে নিজের বোলিং নিয়ে কাজ করতে দেখা গেছে এবাদত হোসেনকে। এর মাঝে আবার সেন্টার উইকেটে কিছুক্ষণ ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়।
কর্নারের দুটো নেট বরাদ্দ ছিল মূলত ব্যাটারদের জন্য। ধাপে ধাপে সেখানে নিজেদের ঝালাই করে নিয়েছেন দু দলের ব্যাটাররাই। থ্রোয়ারদের পাশাপাশি স্পিনারদেরকেও বোলিং করতে দেখা গেছে সেখানে। এক নেটে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করেছেন লাল দলের সাইফ হাসান। পাশের নেটেই সবুজ দলের মুমিনুল হকের সঙ্গে ছিলেন কখনো মেহেদী হাসান সোহাগ, কখনো আশিকুর রহমান শিবলি। বল হাতে দুই নেটেই ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ এবং তাইজুল। কখনো আবার তাদের সঙ্গ দিয়েছেন নাইম হাসান আর নাসুম আহমেদ। 3 দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটা বাতিল হওয়ায় খুব দ্রুততার সঙ্গে এবার দুদিনের এই ম্যাচ আয়োজন করেছে বিসিবি। যদিও শান্ত, লিটন, জাকিরদের মতো ক্রিকেটাররা থাকছেন না এই ম্যাচে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতা বাংলাদেশে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে কোনো ধরনের প্রভাব ফেলবে না। হাতে সময় থাকায় নির্বিঘ্নে আয়োজন হবে আসন্ন বিশ্বকাপের আসর, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বিশ্বকাপ চলাকালীন দলগুলোকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। 10 দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আসরটি আয়োজনে প্রস্তুতির কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতার পর কিছু মহলে নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠে। 2014 সালে নারী ও পুরুষ বিশ্বকাপ আয়োজন করেছিল বিসিবি। সে সময়ও অস্থিতিশীল ছিল দেশের পরিস্থিতি। তবে বড় দুই টুর্নামেন্ট আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়েনি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজনেও কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান। আইসিসির যে কোনো টুর্নামেন্টে, সেটা বাইলেটারাল হোক বা অন্য কোনো টুর্নামেন্টে হোক, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন, সরকার যেভাবে এই টুর্নামেন্ট গুলোতে সহায়তা করে থাকে, বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে হবে সেটা আমরা নিশ্চিত। পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়ে গিয়েছে, আমি মনে করি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। স্বল্প সময়ে সহিংসতা নিয়ন্ত্রণে আসায় বিশ্বকাপ প্রস্তুতিতেও কোনো ধরনের প্রভাব পড়েনি। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসর চলাকালীন সফরকারী দলগুলোকে কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে সে ব্যাপারেও ক্রীড়া মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিসিবির একটি সভা হয়। ক্রীড়ামন্ত্রী মহোদয় এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনিও সেখানে থাকেন। যে টিমগুলো হোটেলে থাকবে সেটার নিরাপত্তার দায়িত্ব, ভেন্যুর নিরাপত্তার দায়িত্ব, টুর্নামেন্ট এবং প্র্যাকটিসের জন্য যখন টিমগুলা যায় তাদের যে প্রোটোকল অনুযায়ী যেভাবে যতটুকু নিরাপত্তা দেয়া প্রয়োজন আমরা সেটাই তাদের জন্য প্রোভাইড করব। 3 থেকে 20 অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অলিম্পিক গেমসের জন্য প্যারিসে 55,000 আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্স সরকার। প্যারিসে চলাফেরার জন্য ব্যবহার করতে হবে বিশেষ পাস। সব মিলিয়ে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন প্যারিসের স্থানীয়রা এবং সেখানে ঘুরতে আসা পর্যটক। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে নিজেদের ভোগান্তির কথা জানান তারা। এছাড়া বিশেষ পাস নিয়েও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান পর্যটকরা। 100 বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে। ফ্রান্সের রাজধানীতে হতে যাওয়া অলিম্পিক গেমসের জন্য সবকিছু ঢেলে সাজাচ্ছে আয়োজকরা। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যটক, অ্যাথলিট, গণমাধ্যম কর্মী ও গেমস সংশ্লিষ্ট ও দায়িত্বরতদের জন্য বানানো হয়েছে ফ্যান ভিলেজ। রাস্তায় সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে দেওয়া হয়েছে বেশ কিছু বাধ্যবাধকতা। 55,000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে নিরাপত্তা কঠোর করেছে ফ্রান্স সরকার। কদিন আগেই বহিরাগত সন্দেহভাজন প্রায় 1000 জনকে চিহ্নিত করেছে ফ্রান্সের নিরাপত্তা বিষয়ক কমিটি। তারা যেন কোনোভাবেই প্যারিসে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। প্রায় 1 মিলিয়ন অলিম্পিক স্বেচ্ছাসেবক কর্মী এবং গেমসের সঙ্গে জড়িত অন্যান্যদের প্যারিসে প্রবেশের জন্য আলাদা পাস ব্যবহার করতে হচ্ছে। তবে এমন কড়া নিরাপত্তার জন্য প্যারিসের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বিপাকে পড়েছেন প্যারিসে ঘুরতে আসা পর্যটকরা। কড়া নিরাপত্তা এবং বিশেষ পাসের বিষয়টি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন তারা। আমি প্রথমবার আইফেল টাওয়ার দেখছি, তবে নিরাপত্তার কড়াকড়ির জন্য আমরা সেখানে প্রবেশের সুযোগ পাইনি। আমরা একটি রেস্তোরাঁতে খাবার খেয়েছি শুধুমাত্র আইফেল টাওয়ার দেখব বলে। এটা খুবই হতাশাজনক।
সত্যি বলতে এখানে অলিম্পিকের আয়োজন হচ্ছে আমার মনে হচ্ছে না, কারণ এখানে শুধুই আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি, যা খুবই অদ্ভুত লাগছে। পাসের বিষয়টিও অনেক জটিল মনে হচ্ছে। প্যারিসে প্রায় সব জায়গা অলিম্পিক গেমসের ভেন্যুতে পরিণত হয়েছে, তাই পর্যটকদের সাধারণ চলাফেরা কঠিন মনে হচ্ছে। এছাড়া আইফেল টাওয়ারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে, পাশাপাশি সেখানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আবেদনের মাধ্যমে পাস সংগ্রহকারী সহজেই চলাফেরা করতে পারবেন। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের আসরের। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন মোড়। পাকিস্তানের বাইরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো আয়োজন করতে পিসিবিকে বাড়তি অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছে আইসিসি, এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত যেতে রাজি না হওয়ায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির কোর্টে ঠেলে দিয়েছে পিসিবি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের পথেই হাঁটতে হচ্ছে আইসিসিকে। এদিকে ভারতের নানা নাটকের মাঝেই পাকিস্তানে খেলতে যেতে সম্মতি জানিয়েছে আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটে ভারত যা চায় শেষ পর্যন্ত তারা তা হাসিল করেই ছাড়ে। বিষয়টা আরও একবার প্রমাণের অপেক্ষায়। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার ভবিষ্যৎ নিয়ে গেল কদিন ধরেই উত্তাপ ক্রিকেট বিশ্বে। ভারতকে পাকিস্তানে যেতে রাজি করাতে একের পর এক চেষ্টা করেও ব্যর্থ পিসিবি। সবশেষ শ্রীলঙ্কায় আইসিসির সভায় আলোচ্য সূচিতে না থাকায় এ বিষয়ে কোনো আলোচনা করেনি দুদেশের ক্রিকেট কর্তারা। এই সভার পর অনেকটাই হাল ছেড়ে দিয়েছে পিসিবি। ভারতের পাকিস্তানে যাওয়া না যাওয়া আইসিসির উপরই ছেড়ে দিয়েছেন পিসিবির প্রধান মোহসিন নাকভি। রাজনৈতিক অস্থিরতার কারণে 2012 সালের পর থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। সবশেষ এশিয়া কাপেও ভারতকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আসর আয়োজন করে পাকিস্তান। ভারতের ম্যাচ সহ বেশিরভাগ ম্যাচই আয়োজন করতে হয় শ্রীলঙ্কায়। এবারও আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অথচ ভারতের ম্যাচের খসড়া সূচি, ভেন্যু সবকিছু ঠিক করে আইসিসিকে জমাও দিয়েছিল পাকিস্তান। গণমাধ্যমের খবর, ভারতের সুবিধার্থে লাহোরে রাখা হয়েছিল তাদের সব ম্যাচ। এমনকি গাদ্দাফি স্টেডিয়ামের পাশে একটি বিলাসবহুল হোটেল তৈরির প্রক্রিয়াও নাকি শুরু করেছিল পাকিস্তান, যাতে টিম ইন্ডিয়াকে দূরে কোথাও ভ্রমণ করতে না হয়। কিন্তু ভারত নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এখন আইসিসি। ভারতের কথা মতো না চললে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, সেটা ভালোই জানা আইসিসির। তাই তো ভারতের মন রেখেই পাকিস্তানকে বাড়তি অর্থ দিতে রাজি হয়েছে তারা। ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজন করতে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন সেটা দিতে নাকি প্রস্তুত আছে আইসিসি, যাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ক্ষতির মুখে পড়তে না হয় আয়োজক পাকিস্তানকে। তাই আবারও হাইব্রিড মডেলেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। এদিকে ভারতের নানা নাটকের মাঝেই সুখবর পেয়েছে পাকিস্তান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে সম্মতি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পারভিন আক্তার, সময় সংবাদ। সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে শেষ হয়েছে বাঘ গণনা। প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই জরিপে বাঘের সংখ্যা বৃদ্ধির আভাস মিলেছে। আগামী 29 জুলাই বাঘ দিবসে তৃতীয় বাঘ জরিপের ফলাফল ঘোষণার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বাঘের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধিতেও কাজ করতে হবে বন বিভাগকে। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অন্যতম আকর্ষণ। এ বনের ভারসাম্য ধরে রাখতে সবার উপরে তাদের ভূমিকা। সুন্দরবন ভ্রমণে এখন অনেক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ছে বাঘের ছবি। চোরা শিকারী, বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রতিনিয়ত কমছিল বাঘের শিকার প্রাণীর সংখ্যাও। সবশেষ 2018 সালে বাঘ জরিপে সুন্দরবনে 114টি বাঘের সংখ্যা পাওয়া যায়।
তবে অভয়ারণ্য বৃদ্ধি করা, বনদস্যু মুক্ত হওয়া সহ নানা উদ্যোগ নেয় বন বিভাগ, যার সুফলও মিলতে শুরু করেছে। এরই মধ্যে বাঘের প্রজনন, নিরাপত্তা ও সংখ্যা বৃদ্ধিতে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অংশ হিসেবে 2022 সালে তৃতীয়বারের মতো সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়, যা চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের 639টি গ্রিডে ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় ছবি। এসব ছবির তথ্য উপাত্ত নিয়ে এখন চলছে বিশ্লেষণ। বন বিভাগ আশা করছে এবারের জরিপে বাড়বে বাঘের সংখ্যা। আগামী 29 জুলাই বাঘ দিবসে এ জরিপের ফলাফল প্রকাশের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। খুলনার রেঞ্জে আমরা প্রচুর বাঘের ছবি পেয়েছি। এটা আমাদের জন্য একটা আশ্বাসের বিষয় এবং গৌরবের বিষয় যে বাঘ খুলনা রেঞ্জে ফেরত এসছে এবং বাঘ সেখানে প্রজনন করছে। যেহেতু বাঘ ফিরে আসছে খুলনা রেঞ্জে, বাঘের সংখ্যাটা এবং বাঘের ঘনত্বটা এটাই মূল নিয়ামক হিসাবে কাজ করবে। তবে বাঘের সংখ্যা বাড়লেও তার প্রজনন ক্ষেত্র বৃদ্ধি, বাঘের সুরক্ষা নিশ্চিত করা ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধিতেও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু বাঘের সংখ্যা, এককভাবে বাঘের সংখ্যা বাড়ানোর একক উদ্যোগ নিলে হবে না, এটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার, হোলিস্টিক একটা প্ল্যান দরকার। এই প্ল্যানটি যদি হয় তাহলে সুন্দর বাঘ টিকে থাকবে। বাঘ জরিপ বাদেও 3 বছর মেয়াদী বাঘ সংরক্ষণ প্রকল্পে সুন্দরবনে বাঘ মানুষ দ্বন্দ্ব নিরসনে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম, বাঘের আপৎকালীন আশ্রয়ের জন্য 12টি মাটির কিল্লা নির্মাণ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 36 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী, ফিরছে কর্মচাঞ্চল্য। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ, 4 ঘন্টা চলবে অফিস আদালতের কার্যক্রম। জরিমানা ছাড়াই দেয়া যাবে ঋণ, ডিপিএস এর কিস্তি, ক্রেডিট কার্ডের বিল। সময়সীমা 31 জুলাই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, 2টি প্রজ্ঞাপন জারি। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।